গুড আফটারনুন স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা, আমি মানস স্যার, তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক। তোমরা দশম শ্রেণীর সব ছাত্রছাত্রী। তোমাদেরকে বিগত কয়েকদিন ধরে আমি ভূগোল বিষয় এবং তার বিভিন্ন অধ্যায় সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। বর্তমানে আমরা যে অধ্যায় সম্পর্কে আলোচনা করছিলাম সেটা কোন অধ্যায়? বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ। তো এই ভূমিরূপের আমরা প্রথম দিকে বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝো, তার যে বিভিন্ন শ্রেণীবিভাগ, কিভাবে বহির্জাত প্রক্রিয়া কার্যকরী ভূমিকা পালন করে আমাদের এই বিভিন্ন প্রাকৃতিক শক্তি বা সব মিলিতভাবে, সেগুলো আমরা জেনেছি। এবং বহির্জাত প্রক্রিয়ার প্রাথমিক অংশ হিসাবে নদীর কাজ সম্পর্কে জেনেছি এবং নদী ক্ষয় কাজ কি পদ্ধতিতে করে সেগুলো বলেছি, সঞ্চয় কাজ কি পদ্ধতিতে করে সেগুলো বলেছি, তাই না? এবং এই যে নদীর সম্পর্কিত নদী যে বিভিন্ন জায়গায় তার বিভিন্ন প্রভাব বিস্তার করে থাকে। তোমরা দেখবে বিভিন্ন ঘূর্ণিঝড়ের প্রভাবে, বিশেষ করে সুন্দরবনের অঞ্চলে তো একটা নদীমাতৃক অবস্থা থাকে, জালের মতো এই দ্বীপের বিভিন্ন অংশে নদীগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাই না? তো সেখানে যদি কোনো সময় কোনো ঘূর্ণিঝড় বা যদি জলের স্তর বেড়ে যায় এবং বিভিন্ন যে অমাবস্যা বা পূর্ণিমার কথা বলা হয়, সেখানেও যে জলের পরিমাণ বাড়তে থাকে, অর্থাৎ যেটা মুখ্য জোয়ার হয়, গৌণ জোয়ার হয়, এই যে মুখ্য জোয়ারের সময় জলের পরিমাণ বেড়ে গিয়েও কিন্তু বাঁধ ভেঙে গিয়ে এই উপকূল অঞ্চল প্লাবিত হয় বিভিন্ন অংশে। এছাড়াও বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে, ব্যাপক পরিমাণ বৃষ্টি আসলেও প্লাবিত হতে পারে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে যে সুন্দরবনের ওপর এই যে জলবায়ুর যে পরিবর্তন, জলবায়ুর পরিবর্তনের ফলে সুন্দরবনের ওপর কি প্রভাব বিস্তার করেছে, কি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, কোথায় কিভাবে তার উপকূল অঞ্চল ক্ষতিগ্রস্ত হচ্ছে বা তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং এই পূর্বের ক্লাসে আমরা যে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন কয়েকটি তোমাদেরকে আমি দিয়েছিলাম, তোমরা সেগুলো সবাই খুব ভালোভাবে উত্তর দিতে পেরেছো এবং আগামী দিনেও তোমরা প্রত্যেকটা অংশের খুব ভালোভাবে উত্তর দেবে বলে আমি মনে করি। ঠিক আছে? এই সাম্প্রতিক কালে একটা ঝড় এসেছিল, আজ থেকে 5 থেকে 6 দিন আগে একটা ঝড় এসেছিল। তার নাম কি ছিল বলতো? ডানা বা ডেনা বা দানা, যাই আমরা প্রোনাউন্সিয়েশন করি না কেন। তো এইরকম বিভিন্ন ঘূর্ণিঝড় বিভিন্ন সময় এসছে এবং তার ব্যাপক ক্ষতিকর প্রভাব আমরা লক্ষ্য করতে পেরেছি। কিন্তু এই ঘূর্ণিঝড় সম্পর্কে সরকার থেকে বা আবহাওয়া দপ্তর থেকে ব্যাপক প্রচার চালানো হয়েছিল সবাইকে সাবধানে থাকবার জন্য, সতর্ক থাকবার জন্য। কিন্তু সেই অর্থে ঘূর্ণিঝড় তার ধ্বংসাত্মক রূপ, যেটা ঝড় হলেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, তো সেই ধ্বংসাত্মক রূপ কিন্তু পরিলক্ষিত হয়নি, যার জন্য আমাদের জনজীবন, জনপদ, সম্পদ সবকিছু সেভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু আজকে কেন এটা করা হলো, এত সতর্কতা অবলম্বন কেন করা হয়েছিল? ট্রেন বন্ধ ছিল, এয়ারপোর্টও প্লেন ওড়ানো বন্ধ ছিল। কারণ পূর্বের অভিজ্ঞতা, আয়লা থেকে শুরু করে ইয়াস, ফণী, বুলবুল, এইসব যে আমফান, এইসব যে বিভিন্ন ঘূর্ণিঝড়ে, বিশেষ করে সুন্দরবনের যে অঞ্চল, দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণের সুন্দরবন সংলগ্ন যে অঞ্চল, প্রত্যেকটা ঘূর্ণিঝড়েই কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং কোনো অঞ্চলে 5 থেকে 7 দিন 10 দিন জলই সরছে না, কোনো জায়গায় 20 দিন জল সরছে না, বিদ্যুৎহীন অবস্থায় পড়ে রয়েছে। এবং বিভিন্ন মৎস্যজীবীদের বারবার ট্রলার করে সমুদ্রে নিষেধ করা হয়, সেগুলোও বন্ধ রাখা হয়েছে। তো সেই জন্য সতর্কতামূলক অবলম্বন ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এখন বর্তমান দিনে দেখবে সুন্দরবনকে বাঁচানোর জন্য
সরকারিভাবে এবং বিভিন্ন এনজিও মারফত সুন্দরবনকে বাঁচানোর প্রচণ্ড বিভিন্ন পন্থা তাগিদ লক্ষ্য করা যায়। কারণ আবহবিজ্ঞানীরা বা ভূবিজ্ঞানীরা তারা পরীক্ষা করে দেখেছেন যে যদি সুন্দরবন যদি এই ক্রমাগত বিশ্ব উষ্ণায়নের ফলে যদি সমুদ্রের জলতল, নদীর জলতল যদি ধীরে ধীরে বাড়তে থাকে, তাহলে সুন্দরবন যদি ডুবে যায়, তাহলে কিন্তু সুন্দরবন সংলগ্ন এই মেগা সিটি আমাদের কলকাতা, এটাও কিন্তু আর স্থলভাগে থাকবে না, এটাও জলের তলায় চলে যাবে। তাই জন্য সুন্দরবনকে বাঁচানোর দায়িত্ব আমাদের মতো মানুষকেই নিতে হবে, মানুষকে সচেতন করতে হবে কিসে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে দেখবে যে কোনো ঝড়, যে কোনো ঘূর্ণিঝড়, সাইক্লোন যখন আমাদের এখানে আসে, এই ম্যানগ্রোভ অরণ্য কিন্তু এই ঘূর্ণিঝড়ের গতিপথকে অনেকটাই দমিয়ে দিতে পারে। যে বিধ্বংসী রূপ হয়তো দেখাতো এই এত ঘন গভীর জঙ্গল থাকার জন্য, তার বিধ্বংসী ক্ষমতা কিন্তু অনেকটা হ্রাস হয়ে যায়। ঠিক আছে, তো আজকে যেটা আমরা আলোচনা করব এই বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এবং এর ফলে নদীর বিভিন্ন কাজ, ক্ষয়, বহন, অবক্ষেপ, এই উপ অধ্যায়টা আমরা আলোচনা করছি। শুরুতেই দেখো আমি বলেছি যে সুন্দরবনের ওপর বিশ্ব জলবায়ুর পরিবর্তনের প্রভাব। তো প্রথমে আমাদের জানতে হবে যে সুন্দরবন মূলত কোন অঞ্চল জুড়ে বিস্তৃতি লাভ করেছে, কোথায় এর লক্ষ্য করা যায়। তো আমি শুরুতেই জাস্ট একটু বলি, দেখো এই যে রেখাটা দেখতে পাচ্ছ, এই রেখাটা, এইটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার। ঠিক আছে, সুন্দরবন আমাদের পশ্চিমবঙ্গে, সুন্দরবনের মাত্র যদি 1% সুন্দরবন ধরি, আমরা মাত্র 20% স্থানের অধিকারী, মানে আমাদের এখানে লক্ষ্য করা যায়। আর বাদ বাকি বৃহৎ অংশ মূলত সুন্দরবন কিন্তু বাংলাদেশেই বেশি পরিমাণ পরিলক্ষিত হয়। ঠিক আছে, ডান দিকে দেখতে পাচ্ছ তোমরা ছবি বাংলাদেশ, আর বাম দিকে সুন্দরবনের অংশ। তো ভারত এবং বাংলাদেশের একটা সক্রিয় অঞ্চল হচ্ছে সুন্দরবন। সুন্দরবন তোমরা অনেকেই ঘুরতে গেছো, অনেকের দেশ বাড়ি, গ্রামের বাড়ি, দাদুর বাড়ি, অনেকের আত্মীয়র বাড়িও আছে, সেক্ষেত্রে সবাই সুন্দরবনে টুকটাক ঘুরতে গেছে। সুন্দরবন এই যে শীতকাল, পুজোর পরেই শীতকাল শুরু হবে, সুন্দরবন এখন একটা ব্যবসার জায়গা হয়ে উঠেছে, প্রচুর পরিমাণে টুরিস্ট আসে, বিদেশ থেকেও তো টুরিস্ট আসে, এবং ইভেন আমাদের রাজ্য, বিভিন্ন দেশ থেকে ব্যাপক পরিমাণ টুরিস্ট কিন্তু এই 3 মাস লক্ষ্য করা যায়। ঠিক আছে, তো এরা আসার জন্য কিন্তু একটা দূষণ ব্যাপক হারে হচ্ছে, কারণ জল দূষণ, যে পরিমাণ বোট চলাচল করছে, এত মানুষের সমাগম, এই সুন্দরবনের যে যারা মূল বাসিন্দা অর্থাৎ যে বন্য প্রাণী, এদের কিন্তু আরো অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। বিভিন্ন পর্যটকের বোট থেকে দেখা যাচ্ছে প্লাস্টিক নদীতে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, বারবার বারণ করা সত্ত্বেও ঢিল ছুঁড়ে মারা, একটা কুমির একটা কোনো পাড়ে আশ্রয় নিয়ে রয়েছে, সেখান থেকে বোট থেকে বোতল ছুঁড়ে মারা হচ্ছে, এরকম বিভিন্ন সমস্যা দেখা যায়। সেগুলো যতটা পারা যায় তাহলে সুন্দরবন এবং সুন্দরবনের মূল বাসিন্দা তাদেরকে বাঁচিয়ে রাখা সম্ভবপর হবে। আচ্ছা, তো সুন্দরী গাছের নামকরণ অনুসারেই এই জায়গার নামকরণ হচ্ছে সুন্দরবন। দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং, বারুইপুর এবং কাকদ্বীপ মহকুমার দক্ষিণে, অর্থাৎ এই যে ক্যানিং, বারুইপুর, কাকদ্বীপ 3টে মহকুমা রয়েছে, দক্ষিণ অংশে রয়েছে সুন্দরবন অঞ্চল। হুগলি নদী খাঁড়ি থেকে, অর্থাৎ হুগলি নদী খাঁড়ি থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, আরও একটু যদি বিশেষে বলা যায় যে গঙ্গা, পদ্মা, মেঘনা, এই তিনটি নদী গঠিত বৃহত্তম বদ্বীপের একটা অংশ বিশেষ। এবং এই বঙ্গোপসাগর, দেখো এই যে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল দেখতে পাচ্ছ, এই বঙ্গোপসাগরে কোল ঘেঁষা সুন্দরবন অঞ্চলটি হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদের বাস্তুভূমি। কারণ সারা বিশ্বের মধ্যে সব থেকে বড় ম্যানগ্রোভ অঞ্চল কিন্তু এই সুন্দরবনই গড়ে উঠেছে। কটি? বাংলাদেশের 6টি জেলা
এবং পশ্চিমবঙ্গের দুটি জেলা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশ, পুরোটা নয়, কিছু অংশ জুড়ে প্রায় 1330 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত। বর্তমানে বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তন এই সুন্দরবনের আয়তন, ফুল, গাছ, পাখি, উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্য এবং জনবসতির ওপর কিন্তু এর গভীর প্রভাব বিস্তার লক্ষ্য করা যায়। ঠিক আছে, কারণ জলবায়ু পরিবর্তন যেটা বললাম শুধুমাত্র যে জলের ওপরে হবে তা নয়, জলের স্তর যদি বৃদ্ধি পায় গাছপালাগুলো তার একটা প্রভাব লক্ষ্য করা যাবে, পশু পাখির ওপরে প্রভাব লক্ষ্য করা, সমগ্র বাস্তুতন্ত্রের ওপরে তার প্রভাব লক্ষ্য করা যাবে। যদি বাস্তুতন্ত্রের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়, তোমরা জানো সমগ্র বাস্তুতন্ত্র, ফুড চেইন, ফুড হ্যাবিটটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, পশ্চিমবঙ্গে এর ক্ষেত্রমান প্রায় বলা হচ্ছে এটি বিশ্বের মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রমান হচ্ছে 4100 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত। এটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। এর 19% পশ্চিমবঙ্গে আর 81% বাংলাদেশে অবস্থান করছে। এখানে এর উচ্চতা কত? সি লেভেল থেকে দেখো একদম সি লেভেলের কাছেই, মাত্র 0.9 থেকে 2.11 মিটার সি লেভেল থেকে এর উচ্চতা। তার মানে সামান্য একটা যদি ঢেউ আসে, বড় ঢেউ আসে, তাহলে কিন্তু সেই জন্যই বারবার এই সুন্দরবন অঞ্চল এবং উপকূল অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, 1927 সালে এটি সংরক্ষিত বনভূমি, রিজার্ভ ফরেস্ট, সংরক্ষিত বনভূমি হিসাবে ঘোষিত হয়েছিল এবং 1987 সালে ইউনেস্কো এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে এটি ঘোষণা করে এবং ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হওয়ার পরেও এর অনেক বিভিন্ন দিক থেকে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে এবং 1989 সালে ভারত সরকার এটিকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে ঘোষণা করেছেন। তাহলে এই সালগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে। 1927 সালে সংরক্ষিত বনভূমি হিসাবে, 1987 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে এবং 1989 সালে ভারত সরকার বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করেছেন। ঠিক আছে, এর পরবর্তীতে হচ্ছে এবার সুন্দরবন সম্পর্কে আমরা একটু প্রাথমিক ধারণা জানলাম, বুঝলাম। জলবায়ু পরিবর্তনের কি কি প্রভাব লক্ষ্য করা যাচ্ছে? তোমরাই বলো তো জলবায়ুর প্রভাব কি কি, তোমরা কি কি পরিবর্তন লক্ষ্য করতে পারছো? উষ্ণতার পরিবর্তন, খুব ভালো বলেছো, উষ্ণতার পরিবর্তন হচ্ছে। তার পাশাপাশি আর কি হচ্ছে? উষ্ণতার পরিবর্তন হচ্ছে মানে এখানে গাছপালার সংখ্যা কমে যেতে থাকছে, বৃষ্টিপাতের একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, এরকম বিভিন্ন পরিবর্তন দেখা যাচ্ছে, তাই তো? তো সেইগুলোই দেখো এখানেও একই রকম ভাবে গড়ে উঠেছে। কি কি প্রভাব? ওজনের ক্ষয়, অর্থাৎ ওজোন স্তর যে বিনাশ, আমরা বায়ুমণ্ডল চ্যাপ্টারে পড়েছিলাম যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে যে ওজোনের স্তর রয়েছে সেখানে ওজোন স্তরের বিনাশ ঘটছে। তার ফলে সূর্যের অতিবেগুনি রশ্মি পৃথিবীতে আসার ফলে কি হচ্ছে? পৃথিবীর উষ্ণায়নের পরিমাণ, উষ্ণতার পরিমাণ কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এর ফলে সুন্দরবনের প্রাকৃতিক এবং আর্থসামাজিক অবস্থাকে সংকটময় করে তুলেছে। প্রাকৃতিক অবস্থাও যেমন পরিবর্তন হচ্ছে বা সংকটময় হচ্ছে, তার সাথে সাথে আর্থসামাজিক অবস্থাও কিন্তু সংকটময় হয়ে উঠছে। তো প্রথমে আমরা প্রাকৃতিক প্রভাব সম্পর্কে আলোচনা করব। কি কি প্রাকৃতিক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে? সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। কিভাবে বৃদ্ধি পাচ্ছে সমুদ্র জলের উষ্ণতা? সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের সমীক্ষা অনুযায়ী, এটা সংস্থা, কি তার নাম? সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের সমীক্ষা অনুযায়ী সুন্দরবনে নদীর উষ্ণতা প্রতি দশকে, অর্থাৎ এক দশক মানে 10 বছর, দশকে দেখা যাচ্ছে 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা বৃদ্ধি পেয়ে চলেছে। তো যদি উষ্ণতা যদি বৃদ্ধি পায়, এর প্রভাব সব থেকে কিসে পড়ছে? ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রে। কারণ এই যে তাপমাত্রা ছিল, সেই তাপমাত্রায় যে যে বন্য প্রাণী তারা সেখানে থাকার মতো অভিযোজিত করে তুলেছিল,
তারা তার বাসস্থানকে সঠিকভাবে গড়ে তুলেছিল, তাদের ওপর কিন্তু এর বিরূপ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, বিরূপ প্রভাব পড়ছে। ঠিক আছে। এছাড়াও ঘূর্ণিঝড় ও জলমগ্নতা। ঘূর্ণিঝড় জলমগ্নতা কিভাবে হচ্ছে? যেটা আমি তোমাদের আলোচনা করছিলাম, ঘূর্ণিঝড় হলেই বিভিন্ন অংশে জলের স্তর বিভিন্ন অংশ দিয়ে, বাঁধ ভাঙা দিয়ে, দুর্বল অংশ দিয়ে বৃষ্টির কারণেও জলমগ্ন হয়ে যাচ্ছে উপকূল সংলগ্ন অঞ্চল। তো কি হচ্ছে, সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধির জন্য বর্ষা ও শরৎকালে বঙ্গোপসাগরে অধিক সংখ্যায় ক্রান্তীয় ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে। একদম সম্প্রতি ঘূর্ণিঝড়ের নাম কি বলো? ডানা। তাহলে এরকম ভাবেই বর্ষাকালে এবং শরৎকালে কি হচ্ছে, সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধির জন্যই কিন্তু এগুলো বৃদ্ধি পাচ্ছে। এই ঘূর্ণিঝড়গুলো এমনি এমনি সৃষ্টি হচ্ছে না। বিগত 10 বছর 20 বছর আগে এত বেশি পরিমাণে কিন্তু ক্রান্তীয় ঘূর্ণিঝড় তৈরি হতো না, কিন্তু জলবায়ুর সামগ্রিকভাবে পরিবেশে জলবায়ুর প্রভাব বা জলবায়ুর পরিবর্তনের জন্য কিন্তু ক্রান্তীয় ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে। এবং এ পর্যন্ত আয়লা 2009 সালে সুন্দরবনের সর্বাধিক বিধ্বংসী ঘূর্ণিঝড়, এবং সুন্দরবনের বাস্তুতন্ত্র সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়ার মুখে চলে গেছিল। এলাকার পর এলাকা জলে প্লাবিত হয়ে গেছে, জলের তলায় চলে গেছিল, দীর্ঘদিন ধরে নোনা জল। এই দেখো ছবিগুলো দেখো, বাস্তুতন্ত্র তোমার যে বিল, যেখানে চাষযোগ্য জমি, উর্বর পলি জমি, সেই জমির ওপরে সব জল থই থই করছিল। আর এর ফলে কি হয়, এর জন্য বনভূমি ধ্বংস হয়েছিল ঘূর্ণিঝড়ের জন্য। এবং মৌসুমি বর্ষায় অনেক সময় অতি বৃষ্টিপাত হলে কি হয়, নদীর দুই কূল ছাপিয়ে কি হয়, বন্যা হয়। বন্যা হয়ে গিয়ে এবং এছাড়াও ঘূর্ণিঝড়ের সময় সমুদ্র জলতল স্বাভাবিকভাবে উপর দিকে উঠে যায় এবং জলমগ্ন হয়ে বিভিন্ন অঞ্চল 1 মাস 2 মাস ধরে বা তার বেশি সময় ধরে জলের তলায় ডুবে থাকে। এটা গেল প্রথম দুটি প্রাকৃতিক কারণ, সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি আর তার সঙ্গে ঘূর্ণিঝড় ও জলমগ্নতা। 3 নম্বর কারণ কি রয়েছে? 3 নম্বর কারণ বলা হচ্ছে সমুদ্র তলের উত্থান ও ভূভাগের অবলুপ্তি। তাহলে সমুদ্র তল, এই যে সমুদ্র জলতল উত্থান কিভাবে হচ্ছে, এর সব থেকে অন্যতম কারণ হচ্ছে যে হিমশীতল অঞ্চলে, পার্বত্য অঞ্চলের বরফ, হিমবাহের গলনের ফলেই কিন্তু এই জলস্তর পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে গ্রিন হাউস প্রভাব, এটা সবটা আলোচনা করা হয়নি। গ্রিন হাউস প্রভাব এবং ভূ উষ্ণায়নের জন্যই বঙ্গোপসাগরের জলতল ক্রমশ উঁচু হচ্ছে। বিগত শতকে কত উঁচু হয়েছে বলছে, প্রায় 3 মিলিমিটার, এবং উপকূল রেখা ও মূল ভূখণ্ডের দিকে সরে যাচ্ছে। উপকূল রেখাও কি হচ্ছে, ধীরে ধীরে ক্ষয় হতে হতে মূল যে ভূখণ্ড, সে মূল ভূখণ্ডের দিকে সরে যাচ্ছে। জুওলজিক্যাল সোসাইটি অফ লন্ডন ZSL কি বলছে, 2010 সালে তারা বলছে সুন্দরবন উপকূল বছরে প্রায় 200 মিটার করে উত্তরে সরছে। কারণ এই যে দক্ষিণে তো তারা যাওয়ার জায়গা নেই, দক্ষিণে কি হচ্ছে, দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে, উত্তর দিকে যে স্থলভাগ রয়েছে, সাধারণ মানুষের বসবাসের স্থলভাগ রয়েছে, সে স্থলভাগ কিন্তু প্রায় 200 মিটার করে উত্তর দিকে সরে যাচ্ছে, কারণ ব্যাপক হারে নদীর ক্ষয় বা ভাঙন লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওশিনোগ্রাফি তারাও স্টাডিজ হিসাব করে দেখছে যে 2000 সালে বঙ্গোপসাগরের জলতলের উত্থান ছিল 3.14 মিলিমিটার থেকে 2010 সালে কত হলো 8 মিলিমিটার। তার মানে দেখো 2 গুণ বৃদ্ধি পেয়েছে। 2000 সালে ছিল 3.14, 2010 সালে হলো 8 মিলিমিটার। এছাড়াও সমুদ্র জলতলের উষ্ণতাও, যেটা আমরা প্রথমে আলোচনা করছিলাম, সেটাও বেড়ে দাঁড়িয়েছে 0.4 ডিগ্রি সেন্টিগ্রেড। ফলে লোহাচুর, নিউমুর, বেডফোর্ড, এই যে বিভিন্ন দ্বীপগুলো কিন্তু আস্তে আস্তে তলিয়ে গেছে। এই 3টি দ্বীপ কিন্তু লক্ষ্য করা গেছিল, ভেসে উঠেছিল,
কিন্তু জলের পরিমাণ বৃদ্ধি পাওয়ার জন্য, জলের স্তর বাড়ার জন্য, উষ্ণতা বৃদ্ধি পাওয়ার জন্য লোহাচড়া, নিউমুর, বেডফোর্ড দ্বীপ তলিয়ে গেছে এবং ৭,৫০০ হেক্টর বনভূমি জলের তলায় চলে গেছে। ঠিক আছে, এবং এই যে তিনটি কারণ, তার সঙ্গে দেখো আরো একটা কারণ হচ্ছে উপকূলের বিনাশ। শুধুমাত্র জলের তল বৃদ্ধি পাওয়ার জন্য বা জলের স্তর বৃদ্ধি পাওয়ার জন্য, উষ্ণতা বৃদ্ধি পাওয়ার জন্য এই উপকূল সংলগ্ন অঞ্চল, দেখো উপকূল সংলগ্ন অঞ্চল কিভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। দ্রুতগতির মৌসুমী স্রোত, সুউচ্চ ঢেউ এবং শক্তিশালী ঘূর্ণিঝড় এই পলিরাশি সরিয়ে নিয়ে গিয়ে উপকূল অংশ দারুণভাবে ক্ষয় করছে এবং খাঁড়িগুলো কিন্তু ক্রমশ চওড়া হচ্ছে। খাঁড়িগুলো চওড়া হওয়া মানে সেগুলো কিন্তু ধীরে ধীরে ভাঙন হচ্ছে, ধীরে ধীরে মূল ভূখণ্ডের দিকে তারাও সরে আসছে। তাই সর্বোপরি দেখা যাচ্ছে জলতল শুধু বেড়ে যাচ্ছে না, তার সাথে সাথে মূল ভূখণ্ডের পরিমাণও কিন্তু ধীরে ধীরে হ্রাস পেয়ে যাচ্ছে, তাই না? আর কি হচ্ছে, বনভূমি ও বন্য প্রজাতি হ্রাস পাচ্ছে। কিভাবে বনভূমি বন্য প্রজাতি হ্রাস পাচ্ছে? এই যে বিভিন্ন যে ক্রান্তীয় ঘূর্ণিঝড় লক্ষ্য করা যাচ্ছে, সেটা যদি সামগ্রিকভাবে সুন্দরবনের ম্যানগ্রোভ অঞ্চলকে ধ্বংসপ্রাপ্ত করে, ম্যানগ্রোভ অরণ্যকে অনেকটা বিপদের সম্মুখীন করে দেয়, দুর্বল করে দেয়, তাহলে সেই অঞ্চলে বা সেই অংশে যে প্রজাতির বা যে প্রাণীরা সেখানে তাদের বাসস্থান গড়ে তুলেছিল, বাস্তুতন্ত্র গড়ে তুলেছিল, তো তারাও কিন্তু ধীরে ধীরে সেখান থেকে অবলুপ্ত হয়ে যাচ্ছে। তারা স্থানান্তরিত হয়ে অন্য জায়গায় গিয়ে তারা নিজেদেরকে অভিযোজিত করছে। দেখো ছবিগুলো দেখো কিভাবে ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল বিভিন্ন জায়গায় সম্পূর্ণ কেটে নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তো ঘূর্ণিঝড়, সুনামির আঘাত এবং উষ্ণতা বৃদ্ধির জন্য সমুদ্র জলের লবণতা বৃদ্ধি মাটির লবণাক্ততা ধীরে ধীরে বৃদ্ধি করেছে। তাহলে এই যে গাছগুলো একটা নির্দিষ্ট পরিমাণ লবণতার যে জল, সেই নির্দিষ্ট লবণ জলের মাত্রাকে অভিযোজিত তারা করে নিয়েছিল, কিন্তু যদি উষ্ণতার পরিমাণ বেড়ে যায় বা লবণতার পরিমাণ বেড়ে যাচ্ছে, তাহলে সেগুলো কিন্তু এই ম্যানগ্রোভ অরণ্য বিপন্ন বা অস্তিত্ব সংকট দেখা দিচ্ছে। ঠিক আছে, হঠাৎ করে যদি কোনো একটা পরিবর্তন, এই যে আমাদের শারীরিক বিভিন্ন পরিবর্তন বা শরীর খারাপ লক্ষ্য করা যায়, দেখবে এই যে শীত আর গরমকাল, এখন গ্রীষ্মকাল রয়েছে, ফ্যান ছাড়া চাল চালাচ্ছি আমরা, ছাড়ছি, হঠাৎ করে যখন উষ্ণতার একটু হ্রাস হচ্ছে, শীত শীতটা ভাব লক্ষ্য করা যাচ্ছে, আমাদের কিন্তু হঠাৎ করে ঠান্ডা লেগে যাচ্ছে। তাহলে এইরকম ভাবেও যদি একটা নির্দিষ্ট ওয়েদার বা নির্দিষ্ট পরিবেশে থাকার পর হঠাৎ করে তার পরিবর্তন লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু সেই বন বা বন্য প্রাণী কিন্তু অস্তিত্বের সংকট দেখা দিতে বাধ্য, তাই না? তো কি হচ্ছে, 1959 থেকে 1983 সালে সুন্দরী এবং জিয়া উদ্ভিদ কত পার্সেন্ট করে হ্রাস পেয়েছে? দেখো 1959 সালে যা উদ্ভিদ ছিল, 1983 সালে এসে দেখা যাচ্ছে প্রায় 40 থেকে 45% উদ্ভিদ হ্রাস পেয়ে গেছে। এবং বিগত দশকেও, অর্থাৎ বিগত 10 বছরে 3.7% ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস হয়েছে। এর জন্য রয়্যাল বেঙ্গল টাইগার এবং খাঁড়ীয় কুমির, এই বিভিন্ন খাঁড়ীয় অঞ্চলে যে নদীর কুমির, কচ্ছপ, কাঁকড়া খুবই বিপদাপন্ন এবং বিলুপ্তপ্রায়। লোকমুখে শোনা যায় সুন্দরবন অঞ্চলে অনেক আগে, অর্থাৎ এই 1950-60-এর দশকে এখানে ডলফিন দেখা যেত, কিন্তু জানি না এর কতটা সত্যি বা প্রমাণ রয়েছে, অনেকে বলে থাকে। তো সেগুলো ডলফিন তো দেখা যায় না এখন, একদম সম্পূর্ণভাবে বিলুপ্তি হয়ে গেছে। ঠিক আছে, এছাড়াও হক ও সোয়াম্প টিয়ার, যে হরিণের বিভিন্ন প্রজাতি, এগুলো সুন্দরবনে দেখা যেত। জলহস্তী, গন্ডার, মুগুর কুমির 1950-এর দশক থেকে বিলুপ্ত হতে শুরু করেছে। তাহলে এগুলো কিন্তু বহু যুগ আগে ছিল, বহু যুগ মানে আজ থেকে প্রায় 70-80 বছর আগে ছিল, কিন্তু তারপর থেকে এগুলো ধীরে ধীরে, এবং যত মানুষের চাপ বেড়েছে, মানুষ বসতির চাপ বেড়েছে, অরণ্য ধ্বংস হয়েছে,
তার প্রভাবে কিন্তু আজকে এই বন্য প্রাণীগুলো তারাও কিন্তু বিলুপ্তির পথে ধীরে ধীরে চলে যাচ্ছে। ঠিক আছে, মানুষ কিন্তু নিজের প্রয়োজনে সেখানে বসতি স্থাপন করেছিল বন জঙ্গল কেটে, আর আজকে সেটাই সব থেকে বুমেরাং হয়ে গেছে। অতিরিক্ত বন জঙ্গল কাটার জন্য সারা বিশ্বব্যাপী এবং সামগ্রিকভাবে সুন্দরবনের জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, এবং এখন বেশি করে গাছ লাগিয়েও, বাঁধের ওপরে ম্যানগ্রোভ গাছ লাগিয়েও বাঁধকে সঠিকভাবে রক্ষা করা যাচ্ছে না, এবং এর জন্য কিন্তু সর্বোপরি আমরা এই মানুষরাই দায়ী। ঠিক আছে, তাহলে 5টি প্রাকৃতিক কারণ সম্পর্কে আমরা আলোচনা করলাম, যে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, জলতল বৃদ্ধি পাচ্ছে, বন এবং বন্যপ্রাণীর উপর একটা প্রভাব বিস্তার করা দেখতে পাচ্ছি আমরা। এর পাশাপাশি বিভিন্ন আর্থসামাজিক প্রভাব লক্ষ্য করা যায়। কি সেগুলো? সুন্দরবনের যে দক্ষিণ প্রান্ত রয়েছে, এই দক্ষিণ প্রান্তের ভূভাগ জলে তলিয়ে যাওয়ায় বহু কৃষি জমি, দেখো ছবিগুলো দেখো, একটা ঘূর্ণিঝড় হলে বহু এরকম কৃষি জমি বিলুপ্ত হচ্ছে, বন্যা দেখা দিচ্ছে, এবং ঘূর্ণিঝড় মাটির লবণতার পরিমাণ বাড়িয়ে দিচ্ছে, ফলে কৃষিকাজ এবং চিংড়ি চাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ক্ষতির সম্মুখীন লক্ষ্য করা যাচ্ছে। তাহলে যদি এই যে কৃষি জমি, যে উর্বর কৃষি জমিতে সুন্দরবন অঞ্চলের মানুষ চাষবাস করে তাদের জীবিকা নির্বাহ করতেন, সেগুলো কিন্তু ধীরে ধীরে লবণতার পরিমাণ যদি বৃদ্ধি পায়, তাহলে কৃষি জমি কৃষি চাষ তো করতেই পারছে না, তার পাশাপাশি কাঁকড়া চাষ বা চিংড়ি চাষ সেগুলো কিন্তু সঠিকভাবে তারা করে উঠতে পারছে না। তাহলে আর্থসামাজিক তারা পিছিয়ে পড়ছে ধীরে ধীরে। আর এর সাথে সাথে কি হচ্ছে, জনবসতির পরিবর্তন। স্বাভাবিকভাবেই যদি কৃষি জমির পরিবর্তন হয়, মানুষ যেগুলোকে অবলম্বন করে বেঁচেছিল, বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে 2009 সালের আয়লার আগে যে পরিমাণ মানুষ সুন্দরবন অঞ্চলে বিভিন্নভাবে তাদের জীবিকা নির্বাহ করতেন, কৃষি জমি হোক, চাষযোগ্য জমি বাড়ি থেকে যেটুকু ছিল, বা বিভিন্ন জায়গায় লেবার কাজ করে, তারপর থেকে দেখা গেল সেখানে শ্রমিক সব কিন্তু পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। অর্থাৎ তারা কলকাতা বা পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষে অন্যান্য যে বিভিন্ন রাজ্য রয়েছে, তাদের দক্ষতা অনুযায়ী তারা কিন্তু বিভিন্ন জায়গায় কাজ তারা খুঁজে নিয়েছেন, এবং তারা পরিযায়ী শ্রমিক লক্ষ্য করা যাচ্ছে। সুন্দরবন অঞ্চলে গেলে এখন শ্রমিকের খুব অভাব কিন্তু লক্ষ্য করা যায়, এটা দেখা গেছে। তো কি হচ্ছে, এবং এই যে যারা একটু মানে স্থায়ী বাসিন্দা গড়ে তোলার চেষ্টা করছিল, কিন্তু দেখছে বারবার ঘূর্ণিঝড় এবং এই বন্যার প্রভাবে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য কি হচ্ছে, মানুষ কিন্তু সেখান থেকে অনেকেই এই কলকাতা বা অন্যান্য যেগুলো আর যেখানটা বন্যা হওয়ার সম্ভাবনা নেই, বা মনে করছে যে এটা নিরাপত্তাজনিত অঞ্চল, একটা নিরাপত্তা থাকবে, সেই অঞ্চলে কিন্তু মানুষ স্থানান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, এই অঞ্চলের মানুষ ঘূর্ণিঝড় এবং নিরাপত্তার অভাবে বনপ্রাকৃতিক বিপর্যয়ের উচ্চ বিপজ্জনক অবস্থায় রয়েছে। জার্মানির হেডেনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষণায় প্রকাশিত হয়েছে 2015 সালে প্রায় 6,000 পরিবার গৃহহীন হয়েছে এবং 70,000 মানুষ বিপদাপন্ন, তারা বিপদের সম্মুখীন হয়েছে। 2000 থেকে 2010 সালের মধ্যে সুন্দরবনবাসীর 13% মূল ভূভাগের দিকে স্থানান্তরিত হয়েছে। তাহলে যারা এই নদী সংলগ্ন বিভিন্ন দ্বীপে বসবাস করত, তারা তাদের বসতি ছেড়ে দিয়ে এই মূল যে ভূখণ্ড, অর্থাৎ যেখানে নদীর পরিমাণ, নদী সেভাবে থাকছে না, তারা কিন্তু সেখানে স্থানান্তরিত হয়েছে। এরকমভাবে কিন্তু সুন্দরবনের প্রাকৃতিক পরিবর্তনের সাথে সাথে আর্থসামাজিক পরিবর্তনও লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা এই যে কথাগুলো বললাম, যে জলের স্তর বৃদ্ধি পাওয়ার দরুন কি কি সমস্যার সম্মুখীন হতে পারে, তার একদম জলজ্যান্ত উদাহরণ দেখো তোমাদেরকে এবার বলবো। সেটা হচ্ছে ভূ উষ্ণায়নের ও সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধির ফলে সুন্দরবনের 3টি দ্বীপ, কি কি? লোহাচড়া, নিউমুর এবং বেডফোর্ড, 3টি দ্বীপ সম্পূর্ণ ডুবে গেছে এবং 10টি দ্বীপ নিশ্চিহ্ন হওয়ার মুখে। এদেরকে ভ্যানিশিং আইল্যান্ড বলা হচ্ছে। ঠিক আছে, তার মানে ধীরে ধীরে তারা ভ্যানিশ হয়ে যাচ্ছে। যেমন ম্যাজিশিয়ান যেমন ভ্যানিশ করে দেয় যে কোনো কিছুকে,
প্রাকৃতিক কারণে এই দ্বীপগুলো জেগে ওঠার পরেও ভ্যানিশ হয়ে যাচ্ছে। প্রথমে লোহাচড়া দ্বীপ সম্পর্কে বলবো তোমাদের। লোহাচড়া দ্বীপ হুগলি নদীর মোহনায় কলকাতা থেকে 100 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সুন্দরবনের একটা ক্ষুদ্র দ্বীপ এই লোহাচড়া দ্বীপ। বর্তমান কি অবস্থা হয়েছে? 1980 দশক থেকে সমুদ্র জল প্লাবিত হতে থাকে এই অঞ্চলে, 1980 দশকের পর থেকেই, এবং 2006 সালের ডিসেম্বরে বিশ্বের প্রথম মনুষ্য বসতিযুক্ত দ্বীপটি সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে। তো দেখো, জলের স্তর বৃদ্ধি পাওয়ার জন্য বিশ্বে এরকম প্রথম হলো যে দ্বীপে মানুষ বসতি স্থাপন শুরু করেছিল, মানুষ তারা বসবাস শুরু করছিল, সেই দ্বীপ সম্পূর্ণভাবে 2006 সালে নিশ্চিহ্ন হয়ে গেল এবং 6000 বাসিন্দাদের বসতবাড়ি, চাষ জমি ধ্বংস হয়ে গেছে, তারা মূল ভূখণ্ডে স্থানান্তরিত হয়ে গেছে। সম্প্রতি এখন জানা যায় যে জোয়ারের সময় এটি সম্পূর্ণ জলমগ্ন থাকে এবং ভাটার সময় খুব কম পরিমাণ, মাত্র 3 ফুট মতো জেগে উঠতে দেখা যায় না। কিন্তু যদি ভাটার সময় জেগে ওঠে তো কোনো লাভ তো নেই, যখন জোয়ার আসলে আবার সেটা সব ভাসিয়ে দিয়ে চলে যাচ্ছে। ঠিক, তাহলে 1980 দশকের পর থেকে প্লাবিত হতে হতে 2006 সালে সম্পূর্ণভাবে বিনাশ হয়ে গেল। কারণগুলো কি কি? সব কারণগুলো দেখো আমরা এতক্ষণে জেনে এসেছি। সমুদ্রপৃষ্ঠের উত্থান, তাহলে সমুদ্রের জলতলের উত্থান হচ্ছে, যেটা আমরা এতক্ষণ আলোচনা করছিলাম। উপকূলীয় জলস্রোতের ঢেউয়ের ক্ষয়, উপকূলীয় জলস্রোত হচ্ছে এবং ঢেউয়ের ফলে উপকূল অঞ্চলে ব্যাপক পরিমাণে ক্ষয় লক্ষ্য করা যাচ্ছে। ঘূর্ণিঝড়ের তীব্রতা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। ম্যানগ্রোভ বনভূমি ধ্বংস হচ্ছে। বর্ষাকালে 6 মাস ধরে উপকূলীয় প্লাবন লক্ষ্য করা যাচ্ছে। বর্ষায় সমুদ্র স্রোত এবং ঘূর্ণবাত দ্বারা মূল ভূখণ্ডের দিকে পলির স্থানান্তর। তাহলে অর্থাৎ বন্যা হচ্ছে যে বর্ষার সমুদ্র স্রোত এবং ঘূর্ণবাতের দ্বারা কি হচ্ছে, মূল ভূখণ্ডের দিকে যে পলি মূল ভূখণ্ডের দিকে ধীরে ধীরে সরে যাচ্ছে। তাহলে লোহাচড়া দ্বীপ এই কারণগুলোর জন্যই কিন্তু আজকে অবলুপ্তি হয়ে গেছে। লোহাচড়ার পরে রয়েছে নিউমুর। নিউমুর দ্বীপটা কোথায় রয়েছে? দেখো, ভারত বাংলাদেশ বর্ডার, এই যে অংশটা দেখতে পাচ্ছ এইখানটাতে। ভারতের নিউমুর চরটি বাংলাদেশের দক্ষিণে তালপট্টি নামে পরিচিত এবং এটি উভয় দেশের বিতর্কিত ভূখণ্ড একটি। এই সরকার বলছে এটি আমাদের ভূখণ্ড, ওই সরকার বলছে এটি আমাদের ভূখণ্ড। তো দুই দেশের হাড়িয়াভাঙা নদীর আন্তর্জাতিক সীমানা ঠিক 2 কিমি দক্ষিণে বাংলাদেশের সাতক্ষীরা জেলা এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার ঠিক মাঝখানে এটি অবস্থান করছে। এটি একটি জনবসতিহীন দ্বীপ, এখানে কোনো মানুষ বসতি গড়ে ওঠেনি। 1970 সালে ভোলা ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড় হচ্ছে, তার নাম হচ্ছে ভোলা, তার ফলে এই দ্বীপটি জেগে উঠেছিল এবং ক্ষেত্রমান প্রায় 2500 বর্গমিটার এবং উচ্চতা 2 মিটার। অর্থাৎ যেমন সুন্দরবন অঞ্চলের এখন বর্তমান সি লেভেল রাইজ, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা সেরকমই। বর্তমান অবস্থা কি? 1990 সাল থেকে দ্বীপটি বিলুপ্ত হতে শুরু করলো এবং 2010 সালে সম্পূর্ণ ডুবে গেল এটি। তাহলে লোহাচড়া শুরু হয়েছিল 2006 সালে, সম্পূর্ণ ডুবে গেল, আর নিউমুর 2010 সালে ডুবে গেছিল। এর কারণ কি? এর কারণও এই লোহাচড়া দ্বীপের কারণগুলোই এই নিউমুর দ্বীপটির বিলুপ্তির মূল কারণ। এখানে একই কারণগুলো লক্ষ্য করা যায়। সমুদ্রপৃষ্ঠের উত্থান, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠে ব্যাপকভাবে জেগে উঠেছে, উপকূলীয় জলস্রোত ঢেউয়ের ক্ষয় হয়েছে, ঘূর্ণিঝড়ের তীব্রতা বৃদ্ধি হয়েছে, ম্যানগ্রোভ বনভূমির ধ্বংস হয়েছে, বর্ষাকালে 6 মাস ধরে উপকূলীয় প্লাবন লক্ষ্য করা গেছে এবং তার ফলে হচ্ছে পাত সংস্থান কারক, অর্থাৎ টেকটনিক কারণ যেটা বলা হয়, তার জন্য কিন্তু এই অঞ্চলের অবনমন লক্ষ্য করা গেছে। ঠিক আছে, নিউমুর হলো। পরবর্তী যে দ্বীপ তার নাম হচ্ছে লোহাচড়া। দেখো, লোহাচড়া দ্বীপটি এখনো সম্পূর্ণরূপে পুরোপুরি এখনো তার হয়নি, বিনাশ হয়নি। হুগলি নদীর মোহনায় লোহাচড়ার উত্তরে এটি অবস্থিত।
এই যে লোহাচড়া দ্বীপ দেখো, লোহাচড়া দ্বীপটা এখন অবস্থা দেখো, এই যে যেটা জোয়ার ভাটার সময় ভেসে উঠছে। এটা ঘোড়ামারা। লোহাচড়া, এটা হচ্ছে ঘোড়ামারা। ঠিক আছে। তো এই যে দ্বীপটির উত্তর পশ্চিমাংশ লোহাচড়ার মতোই একই কারণে ক্ষয়ের ফলেই কি হয়েছে, খাসিমারা বা খাসিমারা ফোর এবং বৈষ্ণবপাড়ায় 3টি গ্রাম সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু দক্ষিণ পূর্বাংশে এর গঠন প্রক্রিয়া চলা সেই দিকে কিন্তু স্থানান্তরিত হচ্ছে। তাহলে এর দিক কি লক্ষ্য করা যাচ্ছে, কিছু অংশ ক্ষতি হচ্ছে, কিন্তু অন্য দিকের কিছু অংশ কিন্তু সেদিকে আবার গঠন প্রক্রিয়া চলতে দেখা যাচ্ছে। ঠিক আছে, গঠন প্রক্রিয়া বিভিন্ন দিকে হচ্ছে, এগুলো লক্ষ্য করা যাচ্ছে। বিগত 30 বছরে 75% বিলীন হয়ে গেছে, অর্থাৎ 5.13 বর্গ কিলোমিটার অঞ্চল বিলীন হয়ে গেছে। এই দ্বীপটাতে 5193 জন মানুষের বাসভূমি গড়ে উঠেছিল। ফলে বাসিন্দারা এখান থেকে কোথায় সরে যাচ্ছে, এখান থেকে কাকদ্বীপ এবং সাগর দ্বীপে তারা কিন্তু ধীরে ধীরে স্থানান্তরিত হয়ে যাচ্ছে। তাদের নিরাপত্তাজনিত কারণে তারা এখান থেকে এই অংশ ছেড়ে তারা কিন্তু চলে যাচ্ছে। কারণ কি রয়েছে, কারণ রয়েছে সমুদ্রপৃষ্ঠের উত্থান, অর্থাৎ এই অঞ্চল কেন নষ্ট হয়ে যাচ্ছে, একই কারণ দেখা যায় যে সমুদ্রপৃষ্ঠের উত্থানের জন্যই হচ্ছে উপকূলে জলস্রোত, ঘূর্ণিঝড়ের তীব্রতা বৃদ্ধি, ম্যানগ্রোভের বনভূমির ধ্বংস, বর্ষাকালে 6 মাস ধরে উপকূলীয় প্লাবন, বর্ষায় সমুদ্র স্রোত দ্বারা ঘূর্ণবাতের পলির স্থানান্তর, এইসব কারণগুলির জন্যই কিন্তু এই দ্বীপগুলো দিনের পর দিন ধীরে ধীরে তারা অবলুপ্তির পথে চলে যাচ্ছে। এবং আরও বলা হলো যে প্রায় 10টি দ্বীপ আজকে আরও অবলুপ্তির পথে এবং অনেকগুলো দ্বীপ সম্পূর্ণরূপে বিলুপ্তি হয়ে গেছে, সমুদ্রের জলের তলায় তারা চলে গেছে। এবং এখানে যে মানুষগুলো তাদের স্থায়ী বসবাস গড়ে তুলেছিল, তাদের অবস্থাটা শুধু ভাবো, সেই স্থায়ী অবস্থা ছেড়ে স্থায়ী বাসযোগ্য জমি ছেড়ে তাদেরকে কিন্তু অন্য জায়গায় স্থানান্তরিত হতে হয়েছে বাধ্য হয়ে। তো এই রকম বাস্তবিক কারণ প্রমাণ যদি থাকে আমাদের কাছে, তাহলে আমাদেরকে কি হতে হবে, আরো সাবধানতা অবলম্বন করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে এই রকম দ্বীপের পুনরাবৃত্তি আমাদের সুন্দরবনের সাথে সুন্দরবন বদ্বীপের সাথে ম্যানগ্রোভ অরণ্য অঞ্চলের সাথে না হয়। যদি হয় তাহলে সুন্দরবন অঞ্চলের এত বাসিন্দা তারাও কিন্তু এই ধীরে ধীরে বিপদের সম্মুখীন হয়ে পড়বে, তাই না? তাহলে বোঝা গেল এতক্ষণে আমরা যে আলোচনা করলাম যে সুন্দরবন অঞ্চলে জলবায়ুর বা বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তনের কি প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, যে কি কি কারণ লক্ষ্য করা যায়, এবং তার ফলে একদম সম্পূর্ণ বাস্তব পরিস্থিতি কিভাবে দ্বীপগুলো দিনের পর দিন ভাবে আস্তে আস্তে অবলুপ্তির পথে চলে গেছে। কারো কোনো বুঝতে অসুবিধা নেই তো? ঠিক আছে, সবাই বাড়িতে একবার ভালো করে এই অংশগুলো দেখবে, তারপর যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে। ঠিক আছে, এখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখতে পারি। আমি যেটুকু অংশ আমরা আলোচনা করলাম, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের সামনে রেখেছি। তোমরা এই প্রশ্নগুলোকেই সামনে রেখে টেক্সট বইটা থেকে নির্দিষ্ট উত্তরগুলো তোমরা নিজেরা একটু পড়ে নেবে। পরবর্তী ক্লাসে আমি শুরুতে এই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে পরবর্তী অংশ যেটা রয়েছে সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।